ভেঙে দাও গড়িয়ে দাও, মানে এটারই বলে যে মরার উপর খরার ঘা। কারণ তিনি একজন নোবেল লয়েড, মানে একজন নোবেল বিজয়ী। যাই হোক, ইউনূসের কপাল ভালো, যাওয়ার আগে একটা ধামাকা কাকু ঘটাই দিয়ে যান, ইতিহাসে আপনার নামটা স্মরণীয় থাকবে। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানেন। আসলে না, আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এই জন্য নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাইবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরা ভারতের মিডিয়া ঝাঁপায়া করবে। অবশেষে বহু জল্পনা কল্পনার পরে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পরে বিএনপি তাদের 237টি আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছে, তালিকা প্রস্তুত করেছে। সেই ফজু পাগলাকে, সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে, তার ধানের শীষের টিকিট দিয়েছে। প্রফেসর ইউনূস সরকারের অসাধারণ খেলা, এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনূস কি জিনিস, সরকার কি জিনিস। শিক্ষা দেওয়া এটা সরকারের একটা তুরির ব্যাপার, এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না, চুপ করে এটা হজম করতে হবে, কোনো প্রতিবাদ করতে পারবে না। যেমন আপনারা দেখছেন, আবার নতুন করে বড় রেফারিকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এটা কোন খেলা? এটা রাজনীতির খেলা। এই রাজনীতির খেলাতে রেফারি হিসেবে আবারও আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং জিওবার এক অংশ কিন্তু ওনার, শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, বিশেষ করে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। আমি আর বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সেই সাথে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটু লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। শেষে বহু জল্পনা কল্পনার পরে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পরে বিএনপি তাদের 237টি আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছে, তালিকা প্রস্তুত করেছে। মজার ব্যাপার হচ্ছে, এই যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, যদিও বলা হচ্ছে এটি প্রাথমিক তালিকা, তারপরেও বলা চলে, ধরে নেওয়া যায় যে এটি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা। এই চূড়ান্ত প্রার্থী তালিকায় যে সমস্ত ব্যক্তিদের 2-1 নাম না বললেই নয়, যাদের নাম এসেছে এবং যারা বাদ পড়েছে তাদের 2-1 সম্পর্কে একটু কথা বলা দরকার। অন্য কারোর ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। বিএনপি যাদের নামের তালিকা প্রকাশ করেছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা থাকলো, একজন বাদে। একজনের প্রতি আমরা শুভকামনা জানাতে পারি না, কারণ তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রকাশ্য বিরোধিতা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের তিনি গাদ্দার। জুলাই গণঅভ্যুত্থানকে তিনি খাটো করার জন্য এমন কোনো কথা নাই, এমন কোনো বক্তব্য নাই যা তিনি দেন নাই। জুলাই যোদ্ধাদেরকে তিনি টুকাই, রংবাজ, চাঁদাবাজ, রাস্তার ছেলে ইত্যাদি ইত্যাদি উপাধিতে ভূষিত করেছে। তিনি জুলাইকে কালো শক্তির একটি ক্রিয়া বলে আখ্যায়িত করেছিলেন। সেই কিশোরগঞ্জ 4 আসনের যাকে আমরা পাগলা বলে, এক নামে যাকে পাগল আখ্যায়িত করা হয়েছে, সেই ফজু পাগলা। এই ফজু পাগলাকে বিএনপি তাদের প্রার্থিতার নাম ঘোষণা করেছে। এই ব্যাপারে বিএনপির অন্য প্রার্থীর ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই। এই প্রার্থীর ক্ষেত্রে আমরা যার পর নাই হতাশ হয়েছি। বাংলাদেশের মানুষের নিন্দার মুখে, তাদের সমালোচনার মুখে বিএনপি কিন্তু আজ থেকে 2-3 মাস আগে এই ফজু পাগলার প্রার্থিতা, এই ফজু পাগলার সমস্ত সদস্য পদ 3 মাসের জন্য তিনি স্থগিত করেছিলেন। তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্যে বলেছেন যে তারেক রহমানও আমার আগে ফোন দিয়ে সরাসরি আমার কাছে ফোন দেওয়ার সাহস পায় না, আমার মিসেসকে ফোন দিয়ে আগে আমার মিজাজ মর্জি যাই না লয়, তারপরে আমাকে ফোন দেয়। সেই ফজু পাগলাকে, সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে, তার ধানের শীষের টিকিট দিয়েছে। ফজু পাগলা ছাড়া কি বাংলাদেশে কিশোরগঞ্জে আর কোনো নেতা ছিল না? বিএনপির কি নেতার এত আকাল পড়ে গেছে এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে ডেকে এনে নমিনেশন দিতে হলো? অন্য কারো ক্ষেত্রে কোনো কথা নেই। ফজলুর রহমানকে নমিনেশন দেবার কারণে বিএনপিকে আমরা নিন্দা জানিয়ে রাখলাম, প্রতিবাদ জানিয়ে রাখলাম। এই জাতীয় লোককে নমিনেশন দিয়ে বিএনপি ভালো কাজ করে নাই। এই কাজটা তাদের সঠিক হয় নাই, এটি তাদের ওয়াইজ ডিসিশন হয় নাই। রুমিন ফারহানা এবং ফজলুর রহমান দুজন কিন্তু একই সূত্রে গাথা, তবে দুজন একই লাইনে হাঁটছিল, একই হাসিনার গুণগান, শেখ মুজিবের বন্দনা, ফ্যাসিবাদের বন্দনা। রুমিন ফারহানা বাদ গেলেও কোন লাইন দিয়ে, কোন খুঁটির জোর দিয়ে ফজলুর রহমান ঢুকে পড়লো আমাদের মাথার ভিতরে ঢুকলো না, আমাদের মাথায় বুঝে আসলো না। এর ভিতরে বিএনপির কিছু হেভিওয়েট প্রার্থী তারা বাদ পড়েছে।
কেন বাদ পড়েছে সেটি বিএনপি ভালো বলতে পারবে। মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি 2 দিন আগে জামাতের নিষিদ্ধ চেয়েছেন জামাত ইসলামকে, আবার তিনি পুনরায় ঘোষণা করেছিলেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে তাদের যুদ্ধ অপরাধের দায়ে। এরকম তেল মারার পরেও, এরকম ওয়েলকাম করার পরে, ওয়েলকাম বুঝতে পারছেন তো, ওই তেল কর্ম আর কি, এটা করার পরেও মোয়াজ্জেম হোসেন আলাল কেন বাদ গেলেন সেটি আমাদের বোধগম্য নয়। আরো বাদ পড়েছেন, ওই যে আপনাদের মনে আছে কিনা যে বিএনপির নেতাকর্মীরা যদি মুতে দেয় তাহলে বাংলাদেশ ভেসে যাবে, সেই মুতকাণ্ডের মূল হোতা শামসুজ্জামান দুদু ভাই, তিনিও বাদ পড়েছেন, তার নামও ঘোষণা করা হয়নি। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না, আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এদের নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাইবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরো ভারতের মিডিয়া ঝাঁপায় পড়বে জাকির নায়েক সাহেব যখন এখানে আসবে। আমি তো মনে করি জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত, বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়েককে। মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনি যখন মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনাকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল। কোন আমলে জানেন? জিয়াউর রহমানের আমলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনাকে নাগরিক করে নেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিক করে নেওয়া, তাহলে ঠিক মতো একজন জায়গা মতো মরিচ দেওয়া যাবে। চিন্তা করছেন কত বড় সাহস? তারা বলতেছে ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে। এর অর্থ কি জানেন? তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি, তোমরা যদি ডাক্তার জাকির নায়েককে দাও। এটাই বোঝা যায়। কারণ কি, ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে, তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়েককে চাবে? তার অর্থ কি জানেন? ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোন প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা দিয়ে দেবো ডাক্তার জাকির নায়েককে, তোমরা শেখ হাসিনাকে দাও। আরে ও ভাই, 1000টা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়েককে দেওয়া যাবে না, উনার সমানও হইতে পারবে না। 1000টা হাসিনা উনার পায়ের নখেরও যোগ্য না। এটা কেন বুঝেন না? উনি কে আর শেখ হাসিনাকে? আরে একজন শেখ হাসিনা বানাইবার জন্য বেশি কিছু না, কিছু অংশ আর্মি, কিছু অংশ র্যাব, কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন, এরকম শেখ হাসিনার জন্ম দেওয়া যায়। একটা না, 100টা। কিন্তু একজন জাকির নায়েককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র্যাব মিলিটারি দিয়া? না, ওইটা জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা। ডাক্তার জাকির নায়েকের এই মাথাটা ভাই একটা লাইব্রেরি, ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে। শুধু ইসলাম কেন, আপনি যে কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন, ডাক্তার জাকির নায়েককে যে কোনো ধর্ম নিয়ে প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে উত্তর দিবে। শুধু উত্তর দেয় না ভাই, কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে, কোন পাতায় লেখা আছে, পাতার নম্বর সহকারে, কত নম্বর লাইনে লেখা আছে, পৃষ্ঠার উপরে না নিচে, সব মুখস্থ বইলা দিতে পারে। আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনা তুলনা করেন যে শেখ হাসিনারে দিয়ে দেন, আমরা ডাক্তার জাকির নায়েককে দিয়ে দেবো। দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়েক সাহেব আসতেছে, এটা মাথায় রাখেন। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদিকে দেখেন না, 8টা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে। কিছুদিন যাবত আমাদের একটু সন্দেহ হচ্ছিল, হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল, শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে। কিভাবে বিএনপির সাথে হাত মিলায়? শাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল, কার সাহসে আসছিল? বিএনপির সাহসে আসছিল। মামুনুল হক সাহেব বলছে না, আমরা শাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে, আপনারা কথা দিছিলেন, যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই। আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসে আমাদের সঙ্গে যোগ দিবেন, কিন্তু আপনারা আসেন নাই। আর সেই রাত্রেই নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড। সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম? না ভাই, ভুলতে পারে না। 8টা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে? দাবি তাদের 5টা, আর 5টা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সেটা কি? গণভোট হবে কিনা। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা। শুধু আদেশ না, বাস্তবায়নের আদেশ দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে, এই ছাড়া কোনো উপায় নাই। আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল, ওনারা প্রেসকে ডাকছে। ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপির মিটিং চলতেছে, প্রেস ওইখানে দৌড়াইতেছে। আবার 8 দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে, ওইখানে প্রেস দৌড়াইতেছে। সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না। উনি ডাইকা শুধু বললো আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথ হইয়া কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে। কথাটা বুঝেন, কথাটার মধ্যে লজিক আছে। কারণ আপনারা সমস্ত দল মিলা তো আওয়ামী লীগকে সরাইছেন, এক প্ল্যাটফর্মে ছিলেন, একসাথে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া
স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তাহলে এখন কেন একসাথে হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না? আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব। এইটুকুই কথা বলছে। এইটুকু কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই। আপনি স্ট্যাটাস দিয়েই জানাই দিতেন, এটা তো আমরা জানি। যদি কেউ এক জায়গায় না আসতে পারে, সিদ্ধান্তে না আসতে পারে, ডক্টর ইউনূস স্যারই সিদ্ধান্ত দিবে। কারণ তিন বাহিনীর সাথে উনি বসছে না, বৈশাখ একটা সিদ্ধান্তে তো চলেই আসছে। এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই, অপেক্ষা করেন। হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। আমার বিশ্বাস ওই যে বড় দল, দামি দল, হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন, গরিব মানুষ কিন্তু মুখ ফিরায় নিবে। তাই দামি বলতে কিছু নাই, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন, আর পিয়ার সিস্টেম, উচ্চ কক্ষের পিয়ার সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন। ভাই দিতে অসুবিধা কি? সবাই মিলাই সংসদে যান না। পিয়ার সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে। এই যে দেখেন আপনারা জোট করতেছেন, কেন জোট করতেছেন? বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন। তাহলে পিয়ার সিস্টেমে যাইলে অসুবিধা কি? এই যে জোট বানায় নিয়ে যাবেন, এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো, ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায় সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, এবং সে যদি অল্প ভোট পায়, কম ভোট পায়, তার কম সদস্য যাবে এই সংসদে। যার বেশি ভোট তার দলের লোক বেশি যাবে সংসদে। অসুবিধা কি? সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি? এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি? আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না। ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলা মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। সংবিধানের বাইরে কি গেছিল? সংবিধান বাইরে যায় নাই। সংবিধান নিজের মতো কইরা তৈরি কইরা আইন পাস করে তারপরে স্বৈরা শাসক হয়েছিল। তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন? কোনো দরকার নাই। তার মানে কি ওই সংবিধানটাকে একটুখানি রদ বদল করতে হবে। আপনারা এই যে গত 1.5 বছর যা যা চিন্তা ভাবনা করছেন, ওই চিন্তা ভাবনার ফসলটুকু তো এই সংবিধানে আনতে হবে। কিছু তো এখানে রদ বদল করতে হবে, না হলে নতুন বাংলাদেশ কিভাবে হবে? তাই না ভাই? কপাল, তবে ডক্টর ইউনূস সাহেবের চান কপাল নাকি মেটিকুলাস কপাল সেটাও জানি না, বাট আমরা দৃশ্যতে যেটা দেখছি বা ছাত্রদের মুখে, জনতার মুখে যেটা শুনলাম, যে 4ই আগস্ট ওনার কপালের মধ্যে একটা চিরিক বাতি জ্বলে উঠছিল একটা ফোনের মাধ্যমে, যে স্যার আপনি আসেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। আমরা তো প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করি না, তবে ওনার নাম কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আসছে, যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নামটা, এটা হয়তো তিনি অনেকদিন চাইছিলেন, কিন্তু ফাইনালি তিনি প্রধানমন্ত্রী নামটা পেয়ে গেলেন। এই নাম আবার আমরা দেই নাই, এই নাম এমন ভাবে দেওয়া হয়েছে সারা পৃথিবী দেখতেছে, সারা পৃথিবী। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা শব্দটা একরকম, প্রধানমন্ত্রীর একটা ফিল আছে না? অবশ্যই ডক্টর ইউনূসের হয়তো একটা স্বপ্ন ছিল, একসময় একটা রাজনৈতিক দল করছিলেন, প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী কিন্তু হয়ে গেছেন, তবে আমরা বানাই নাই, আমরা প্রধান উপদেষ্টা বানাইছি। বিদেশিরা ওনার নামটাতে একটু সম্মানসূচক লেখছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাও তালিকাতে কত? 500 জনের তালিকায় 50-এর মধ্যে চলে আসছে। ঘটনা হচ্ছে, আপনারা জানেন যে প্রতি বছর আপনার একটা মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। আর তারা কি প্রকাশ করে তালিকাটা? দ্য মুসলিম 500 ইস টু আবার 500 দেয় ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস 2026। অর্থাৎ আপনার সারা পৃথিবীতে যেই প্রভাবশালী 500 জন মুসলিম ব্যক্তি আছে সারা পৃথিবীতে, তাদের একটা তালিকা প্রকাশ করেন। আর ওই তালিকায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কত? 50। ভাবা যায়? তার মানে কিন্তু একবার ফালাই দেওয়ার মতন অবস্থা না। এমনকি তারা ওই তালিকায় সবার স্থান লিখছেন যে তালিকা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। এবছরের শীর্ষ তালিকায় আছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, দ্বিতীয় আছে পাকিস্তানের প্রখ্যাত মুফতি এবং ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তাকি উসমানী, এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনের সুফি আলম শেখ হাবিব ওমর বিন হাফেজ। শীর্ষ 10-এ যারাই আছেন আপনার শীর্ষ 10-এর তালিকায় এরপরে আছেন ইরানের, তারপর আছে জর্ডানের বাদশাহ, তারপর হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমেদ মোহাম্মদ আল তাইয়িব। এখানে অনেকের নামই আছে, আর আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন 50 নম্বরে। এখন দেখেন এই যে 50 নাম্বার, 500টা মানে 500 জনের মধ্যে 50, সারা পৃথিবীতে মুসলিমের সংখ্যা কত এই মুহূর্তে? 200 কোটির বেশি। আর বিশ্বে মুসলিম দেশ আছে এই মুহূর্তে, মুসলিম প্রধান দেশ 56টি, আর মোট জনসংখ্যার 20% এশিয়ায় বসবাস করে। 2009 সাল থেকে আপনার এই পত্রিকাটা এমন ধরনের তালিকা তৈরি করে আসতেছিল। সেখানে আমি জানি না যে বাংলাদেশ থেকে এর আগে কার কার নাম উঠছে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রভাবশালী মুসলিম হিসেবে কেন দেওয়া হলো, এটার পিছনে নানান আলোচনাও আছে, যে মানে তিনি কি আসলে এমন কোনো কাজ করে যেটা মুসলিম কমিউনিটির পক্ষে গেছে, বা তার নোবেল পাওয়ার আগে তিনি তো পশ্চিমাদের খুব মিত্র, যারা সারা পৃথিবী জুড়ে ওইটাই করে। বাট বিষয়টা ওইখানে না। বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে সারা পৃথিবীতে যে মুসলিম কমিউনিটি আছেন, অথবা ধরেন যারা এখানে প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন, তার দেশের মধ্যে তার ওজন কতটুকু, বা তার কথায় সিস্টেম কতটুকু চলে, বা তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, যারা এটা সিলেকশন করে, অবশ্যই তাদের একটা মাপকাঠি আছে। সেই মাপকাঠিতে
ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু উঠে গেছেন। আমার যদি ভুল না হয়, এর আগেও একবার মনে তিনি উঠছিলেন গত বছর, নাকি আমার খেয়াল নাই, বাট এরকম একটা নিউজ মাথায় ঘুরতেছে, আসলে কি হয়েছিল। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেচুলেশন, এটাও বাংলাদেশের জন্য অর্জন। এখন বাংলাদেশে আর অন্য কোনো হুজুর, জামাতের আমির অথবা মামুনুল হক সাহেব আর কেউ কিন্তু এটা পায় না, এটা তিনি পাইছেন। বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। হ্যাঁ, সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনূস কি জিনিস, সরকার কি জিনিস। বিএনপি মজায় মজায়, আনন্দে আনন্দে 5 আগস্টের পর চাঁদাবাজি করে আসছে, অ্যাজ ইফ যে বিএনপি ক্ষমতায়। আই রিপিট, চাঁদাবাজি কারা করে? চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায়, আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায়। চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ, ওপেন সিক্রেট, প্রকাশ্যে করে, কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না, কারণ এরা ক্ষমতাসীন, এরা তো চাঁদাবাজি করবেই। এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পলিটিক্সে একটা কমন প্র্যাকটিস। তো এই জায়গায় বিএনপি আরামে চাঁদাবাজি করে আসছে, কিন্তু বিএনপির 15 লক্ষ নেতাকর্মীর একদম লিখিত দলিল সরকারের কাছে আছে। আবার কারা কারা সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে, মাসুদ করিমের সাথে মিলে ইউনূস সরকারকে হটাতে চেয়েছিল এবং সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল, তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকা এসে গেছে, এখন বিদেশ যেতে পারে না। আরো নানান অভিযোগ, কারো কারো নারী কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ। আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আপনি দখল করতে পারবেন না, এটা কোনো আইনি ব্যক্তি নেই, এগুলো সরকারের কাছে আছে। তো বিএনপিকে দমন করা, শিক্ষা দেওয়া, এটা সরকারের একটা তুরির ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না, চুপ করে এটা হজম করতে হবে, কোনো প্রতিবাদ করতে পারবে না। যেমন আপনারা দেখছেন এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এতে বিএনপি কোনো সারা শব্দ করছে, কোনো প্রতিবাদ আছে? এহসানুল হক মিলন নিজেই তো গর্তে ঢুকে গেছেন। মজা না বিষয়টা এটা। এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, এই অ্যাকশনটা কোন টাইপের? এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপিকে গ্রেপ্তার করবে, ধরবে, পিটাবে, না, এটা না। রাজনৈতিকভাবে ইউনূসের ধোলাইয়ের শিকার হবে বিএনপি, সেই অ্যাকশন কি? বিএনপির গোমর ফাঁস করে দিবে, এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। তবে হ্যাঁ, এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায়, আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায়, তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে। কিন্তু এগুলো না করলে, এগুলো করার সাহস নাই বিএনপির, কারণ তারা তো জানে, ওই যে দেখে যে বললাম এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হলো না, কিছু বলতে পারছে বিএনপি না। কেন বলতে পারছে না? কারণ তাদের নাকে তো দড়ি বাঁধা, বর্ষি লাগানো। তো দর্শক, এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে, বাড়াবাড়ি করছে। তারা ইউনূস সরকার যেভাবেই হোক না কেন, তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায়, কোনো মূলা ঝুলাতে চায় না। ইটস ট্রু। এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী অ্যাট এনি কস্ট সংস্কার ঠেকাও, কোনো সংস্কার টংস্কার কিছু না, জুলাই সনদ কিছু না, ওটা একটা রাজনৈতিক দলিল, কোনো আইনি ভিত্তি চলবে না, ইউনূসের এখতিয়ার নেই। তো এই জায়গায় বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে, ঐকমত্য কমিশন প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, বেঈমানি করছে। তো এই পয়েন্টে বিএনপিকে একটা কঠিন ধোলাই দেবে ইউনূস সরকার এবং বিএনপি টের পাবে ধোলাই কত প্রকার কি আলামত। ঐকমত্য কমিশন প্রতারণা করেনি, একদিন সত্য বের হবে, বদিউল আলম মজুমদার। এর মানে একদিন সত্য বের হবে, এটা একটা থ্রেট, এটা একটা হুমকি। মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন ইউনূস সরকার, ঐকমত্য কমিশন, যে বিএনপি কিভাবে দানাই ফানাই করেছিল, এক সকালে এক কথা, বিকালে এক কথা, কিসের বিনিময়ে কি ট্রেড অফ করতে চেয়েছিল, কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, এগুলো সব একদিন ফাঁস করে দিবে। আর এগুলো ফাঁস করার সময় কি শুধু এগুলো ফাঁস হবে, তার সাথে সাথে অর্থ পাচার, আকাম, নারী কেলেঙ্কারি, এগুলোও ফাঁস হবে। চারদিক থেকে ধোলাই খাবে। মিসফরচুনস নেভার কামস অ্যালোন, বিপদ একদিক থেকে আসে না, চারদিক থেকে আসবে। এই বদিউল আলম মজুমদারের হুমকি যে ঐকমত্য কমিশন প্রতারণা করেনি, একদিন সত্য বের হবে। তো একদিন সত্য বের হলে বিএনপি ধরা খাবে। এর মানে ঐকমত্য কমিশন ঠিক আছে, বিএনপি ভুল করছে, বিএনপি অসত্য বলছে, বিএনপি প্রতারণা করেছে, বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায়। এটি হচ্ছে বদিউল আলম মজুমদারের বক্তব্যের সার কথা। তো দর্শক, টের পাবে, এটাই হচ্ছে বাস্তব। জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না, 7 দিন সময় দিয়েছে। 7 দিন পর তো ইউনূস নিজে খেলবেন। ওই খেলা যখন শুরু হবে, ইউনূসের খেলা, ইউনূসের ব্যাটিং যখন শুরু হবে, 7 দিন সময় দিয়েছে। এর মধ্যে ঐকমত্য হওয়া কশিনকালো রাজনৈতিক দলগুলোর পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।